হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা পর্ষদের টেস্ট পেপারের সলিউশন করছিলাম। পর্ষদের টেস্ট পেপারের আগের ক্লাসে আমরা 396 পেজের সলিউশন করেছি। আজকে সলিউশন শুরু করব 399 পেজের। দেখো, এমসিকিউ দিয়ে শুরু করছি। দেয়া আছে নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ নয়। নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ হবে না, তাই তো? চারটা অপশন আছে, দেখো। চারটা অপশনের মধ্যে মানে দ্বিঘাত সমীকরণ কোনটা? দ্বিঘাত সমীকরণ মানে পাওয়ারে 2 থাকবে এই আকারে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার এই পার্টটা থেকে যাবে, বা প্রত্যেকটা পার্টি এক্স স্কোয়ার থাকবে। প্রথমটাও থাকছে, দ্বিতীয়টা কাটাকাটি করে থাকছে, তৃতীয়টাও কাটাকাটি করে থেকে যাচ্ছে। চতুর্থটা দেখো, একমাত্র দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস, এটা দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 5, তাই তো? এরকম দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে 2x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, তাহলে এক্স স্কোয়ার লসাগু করলে 2 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5, তার মানে এক্স টু দি পাওয়ার 4 চলে আসছে। কোনাকুনি গুণ করলে 5 এক্স স্কোয়ার, তাহলে এই পার্টটা চলে আসছে স্কোয়ারের চেয়ে অনেক বেশি, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। 1 এর ডি, 1 এর একের ডি, একেরটা একের অপশন ডি আছে 2x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 5। 2 3। নেক্সট যেটা বলছে, একটি সুদ কষা অঙ্কে মোট সুদ ও সময় অপরিবর্তিত থাকলে সুদের হার কমলে আসলও কমবে। মোট সুদ, সুদটা নির্দিষ্ট আছে, আর মোট সুদ আর সময় অপরিবর্তিত আছে। তাহলে সুদের হার কমলে মূলধনকে বাড়তে হবে, তবে মোট সুদ অপরিবর্তিত থাকবে। এখানে কি বলেছে? দেওয়া আছে যে সুদের হার কমলে আসল বাড়তে হবে। অপশন এ যেটা আছে, আসল বাড়তে হবে অবশ্যই, ঠিক আছে? তবে মোট সুদটা একই থাকবে। অপশন এ, আসল বাড়বে। এগুলো তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখলেই বুঝতে পারবে অনায়াসে, যেহেতু আসল সুদটা একই আছে, সুদ একই আছে, তো সুদের হারটা কমে গেল, কম হারে সুদ হচ্ছে, নিশ্চয়ই আসলটা বাড়তে হবে, তবে একই সুদ থাকবে, হ্যাঁ, সময় যদি অপরিবর্তিত থাকে। পরেরটা, একটি পঞ্চভুজাকৃতি ফাঁপা প্রিজমের সমগ্র তল রং করতে কয়টি তল রং করতে হবে? পঞ্চভুজাকৃতি ফাঁপা প্রিজম পরিকল্পনা করো, একটা মনে মনে চিন্তা ভাবনা করলে দেখবে সমগ্র তল রং করতে কটা তল রং করতে হবে? অপশন ডি 7টি। অপশন ডি 7টি তল রং করতে হবে। ও কেন্দ্রবৃত্তে এবি ও এসি দুটি জ্যা, এবি 4 সেমি, এসি 3 সেমি, বৃত্তটির ব্যাসার্ধ। এই অঙ্কটা আগেও ছিল এবং পর্ষদের টেস্ট পেপারে ছিল। এদের মধ্যে একটি হচ্ছে 4 সেমি, একটি 3 সেমি যদি হয়ে যায়, ধরো এটা 4, এটা 3, তাহলে এটা 90 ডিগ্রি কোণ হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা 5 সেমি হয়ে যাবে। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পরস্পর লম্ব বলে দিয়েছে। এবি 4 সেমি, তাহলে যদি হয়ে যায়, তাহলে অতিভুজ স্কয়ার সমান 16 আর 9 25 রুট করলে 5 হয়ে যাচ্ছে। তাহলে ব্যাস, এটা ব্যাস হয়, কারণ অর্ধবৃত্ত সমান সমকোণ, এটা বিপরীত দিকটা, এটা 90 ডিগ্রি হলে অটোমেটিক এটা বিপরীত দিকটা ব্যাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ 2.5 সেমি, ব্যাসার্ধ হবে অপশন সি 2.5 সেমি। আচ্ছা, Q5 PQ4 এবং 2 সংখ্যাগুলির গড় 5 হলে কোন সম্পর্কটি সঠিক? আচ্ছা, Q5 PQ4 এবং 2, Q5 PQ4 2, এদের গড় কত? 3, 3 6, 6টা সংখ্যা, এদের গড় 5। 5 হলে এখানে হয়ে যাচ্ছে P প্লাস 2Q, 5 আর 4 9 2 11 সমান 30। তাহলে P প্লাস 2Q, 11টা ওদিকে গেলে 30 মাইনাস 11 19 হয়ে যাচ্ছে। P প্লাস 2Q ইজ ইকুয়াল টু 19। অপশন সি 19।
পি প্লাস 2q ইজ ইকুয়াল টু 19। 6-টা এমসিকিউ। 2x ইজ ইকুয়াল টু sec a 2/x tan a। তাহলে 2x ইজ ইকুয়াল টু sec a, তাহলে আমরা কি জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। sec x ইজ ইকুয়াল টু 2a দেওয়া আছে আর tan x ইজ ইকুয়াল টু 2/x দেওয়া আছে স্কয়ার 1। ঠিক আছে, 2x স্কয়ার হচ্ছে 4x স্কয়ার আর এইটা হয়ে যাবে 4/x স্কয়ার ইজ ইকুয়াল টু 1। 4 কমন নিলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে 2 এদিকে রাখছি আর বাকিটা ওদিকে নিয়ে চলে যাচ্ছি 2 ইন্টু 2, তাহলে হাফ হয়ে যাচ্ছে, মানে এইটা 2 ইন্টু 2 গুণ করলে তবে 4 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশন আছে? এটা হাফ আছে, অপশন এ তে হাফ, অপশন এ হাফ। আগের দাগের এমসিকিউ গুলো হলো। নেক্সট দেখো আমরা 2-এর দাগে যাচ্ছি। 2-এর দাগের আছে শূন্যস্থান পূরণ। সমস্ত অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে ভালো মার্কস পাওয়ার জন্য। 2-এর দাগের একটা বলা আছে sin 12 cos 18 ইন x sin 12 cos 18 sec 78 cosec 72 মান এটা 1 হবে। হ্যাঁ, sin 12 cos 18 sec 78 আর কি দেওয়া আছে cosec 72। কিভাবে হচ্ছে এটা দেখো, cosec 72 এটা আছে sin 12 cos 18 যেমন আছে থাক, এই যে sec এইটাকে আমরা 90 মাইনাস 12 করে নিচ্ছি, cosec 90 মাইনাস 18 করে নিচ্ছি, 72 হয়ে যাচ্ছে। sin 12 cos 18 sec 90 মাইনাস থিটা cosec থিটা, তাহলে cosec 12 cosec 90 মাইনাস থিটা sin থিটা sin 18, তাহলে হয়ে যাচ্ছে sin 12 cos 18 cosec মানে 1/sin 12 এটা cosec এটা sec হবে, cosec 90 মাইনাস থিটা sec থিটা sec 18 মানে 1/cos 18 cos 18 কেটে গেল, sin 12 কেটে গেল, 1 আসছে দেখো। তাহলে এখানে শূন্য স্থানে 1 অ্যান্সার হবে। 2 নেক্সট দেখো, এরপর যেটা বলছে এখানে শূন্যস্থানে স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্তের স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের স্থূলকোণী ত্রিভুজ মানে একটা কোণ যখন 90 ডিগ্রির চেয়ে বেশি হয় তখন দেখবে পরিকেন্দ্র, যখন একটা কোণ 90 ডিগ্রি হয় তার পরিবৃত্ত অঙ্কন করতে গিয়ে দেখবে তার পরিকেন্দ্রটা ও ত্রিভুজের উপর অবস্থান করে। যেই 90 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যায়, সূক্ষ্মকোণের ক্ষেত্রে যখন তিনটে কোণ 90 ডিগ্রির চেয়ে কম দেখবে ত্রিভুজের মধ্যে পরিকেন্দ্রটা থাকে, কিন্তু 90 ডিগ্রির চেয়ে বেশি যখন হয়ে যায় অর্থাৎ স্থূলকোণী যখন হয়ে যায় সেই ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে চলে যায়। তোমরা অঙ্কন করতে গিয়েও নিশ্চয়ই এটা খেয়াল করেছো। তাহলে এটা বাইরে অবস্থিত, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত। আচ্ছা, নেক্সট দেখো a/2 h/2 একটি পঞ্চভুজের ড্যাশটি কর্ণ আছে। পঞ্চভুজের কর্ণ, পঞ্চভুজের কর্ণ সংখ্যা হবে 5টি। ঠিক আছে, এটা ফর্মুলা আছে যে n × n-3/2 এইটা। তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে 5 × 5-3/2, তাহলে 5 × 2/2 এটা ফর্মুলা, 5টি। ঠিক আছে, পঞ্চভুজের কর্ণ সংখ্যা 5টি। নেক্সট দেখো, এবার যেটা বলেছে যে a/2 b/5 c/8 হলে এই অঙ্কটা অনেকবার করা হয়েছে এবং এর আগেও তোমাদের শর্ট কোশ্চেনে ছিল। এটা যেটা দেওয়া আছে শূন্যস্থানে a/2 b/5 a/2 b/5 c/8, তার মানে a/2 সমান b/5 সমান c/8। প্রত্যেকটার সঙ্গে 100 দিয়ে গুণ করলে 100 b/5 × 100 is equal to c/8 × 100। এইটা কেটে গিয়ে এর 50%, বি এর 20%, আর এটা 100কে 8 দিয়ে গেলে 12.5% হয়ে যাচ্ছে, সি এর 12.5% হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে সি এর ড্যাশ পার্সেন্ট। তাহলে পার্সেন্টটা আছে এখানে হয়ে যাচ্ছে
12.5 5-এরটা 6x² 7x + p দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটি অনন্য হলে p এর মান 6x² 7x + p 6x² + 7x + p দ্বিঘাত সমীকরণের একটি বীজ আলফা হলে অন্যটা 1/α, তাহলে বীজদ্বয়ের গুণফল কত? আলফা ইন্টু 1/α c/a মানে p/6, এটা কেটে গেল, তাহলে p/6 = 1 হয়ে যাচ্ছে, তার মানে p = 6 হয়ে যাচ্ছে, p এর মান 6। আচ্ছা, নেক্সট দেখো 2 sin² θ + 3 cos² θ সর্বনিম্ন মান। এই অঙ্কটা কিন্তু পাওয়া যাচ্ছে, এর আগে প্রায় দুটো পেজে এই সেম অঙ্ক ছিল। 2 sin² θ + 3 cos² θ, এই যে 2 sin² θ প্লাস 3 cos² θ, তাহলে 2 sin² θ, এই 3 cos² θটাকে ভেঙে নিচ্ছি, 2 cos² θ প্লাস cos² θ, এই দুটো থেকে 2 কমন নিলে 2 ইন্টু sin² θ প্লাস cos² θ প্লাস cos² θ, তাহলে 2 ইন্টু 1 প্লাস cos² θ, 2 প্লাস cos² θ আসছে। cos এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে হয়, কিন্তু যেই স্কোয়ার হয়ে যাচ্ছে -1 আর হবে না 0 থেকে 1 এর মধ্যে, তাহলে এর সর্বনিম্ন মান হতে গেলে cos-টাকে সর্বনিম্ন মান হতে হবে। cos এর সর্বনিম্ন মান 0, মানে cos স্কোয়ারের সর্বনিম্ন মান 0, কিন্তু cos এর সর্বনিম্ন মান -1, যেহেতু স্কোয়ার হচ্ছে সর্বনিম্ন মান 0 হচ্ছে, তাহলে একে 0 হতে হবে, 0 হয়ে গেলে সর্বনিম্ন মান 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সর্বনিম্ন মান 2। নেক্সট দেখো সত্য মিথ্যা। তিনের দাগের 1 সত্য মিথ্যার প্রথমে কি বলেছে দেখো, প্রথমেই বলে দিয়েছে যে আয়তখানের দুটি তল যেখানে মিলিত হয় তাকে প্রান্তিকী বলে। আয়তখানের দুটি তল যেখানে মিলিত হয় তাকে বলা হয়েছে প্রান্তিকী বলে, এটা সত্য। ঠিক আছে, 2-এর দুটি তল যেমন প্রান্ত বিন্দু বলা হয়, ঠিক আছে, সেই রকম প্রান্তিকী। আচ্ছা, তথ্য আছে স্কোর আর পরিসংখ্যা, স্কোর আর শিক্ষার্থীর সংখ্যা আছে, দেখো 1 2 3 4 5 6, তোমরা দেখো শিক্ষার্থীর সংখ্যা আছে 9, যেটা সবচেয়ে বেশি। এই যে এরকম আছে স্কোর বলে, স্কোর দেওয়া আছে 1 2 3 4 5 6, আর শিক্ষার্থী যেটা আছে, শিক্ষার্থী আছে 2 5 2 3 9 2, 2 5 2 3 9 2, তার মানে 9 জন আছে, 9 জন স্কোর করছে 5, তাই তো, 9 জন 5 স্কোর করছে, তাহলে সংখ্যাগুলো মান হয়ে যাচ্ছে, যেহেতু 9 মানটা সবচেয়ে বেশি বার আছে, তাহলে সংখ্যাগুলো মান হয়ে যাচ্ছে 9, কিন্তু দেওয়া আছে সংখ্যাগুলো মান 2, এটা তাহলে ভুল বা মিথ্যা। সংখ্যাগুলো মান হয়ে যাবে, এই মানটা 5 মানটা সবচেয়ে বেশি বার আছে, সংখ্যাগুলো মান 5, হ্যাঁ, সংখ্যাগুলো মান 5, যেটা সবচেয়ে বেশি বার আছে 9 বার, 9 জনের স্কোর 5, তাহলে সংখ্যাগুলো মান 5 এখানে। আচ্ছা, 1 ডিগ্রি ও 1 রেডিয়ানের মধ্যে সম্পর্কটি হলো 1 ডিগ্রি আর 1 রেডিয়ান, মানে আমরা এখানে জানি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, আর 1 রেডিয়ান সমান 180/পাই, এটাকে সিম্পলিফাই করলে 180/22 সমান 180 ইন্টু 7/22 এত ডিগ্রি। এবার এই ডিগ্রিটাকে ভাঙলে এটা হবে 57 ডিগ্রি সামথিং, তার মানে 1 রেডিয়ানটা 1 ডিগ্রির চেয়ে অনেকটা বেশি, তাহলে 1 রেডিয়ানের মান বেশি, কিন্তু এখানে বলা আছে 1 ডিগ্রির মান বেশি, তাই এটা মিথ্যা। আচ্ছা, এবার বলছে যে যদি x প্রপোর্শনাল টু y হয়, x⁻100 প্রপোর্শনাল টু y⁻100 হবে, তাহলে x প্রপোর্শনাল টু y, তাহলে x = ky, k ধ্রুবক। এবার উভয় দিকে যদি পাওয়ারে 1000 নেওয়া হয়, তাহলে x⁻1000 = k⁻1000 ইন্টু y⁻1000, তাহলে k ধ্রুবক হলে k⁻1000টাও ধ্রুবক হবে, তার মানে এরাও সমানুপাতিক হয়ে যাচ্ছে, যেহেতু k⁻1000 ধ্রুবক, x⁻1000 প্রপোর্শনাল টু y⁻1000, তাহলে এটা সত্য হচ্ছে, এটাই দেয়া আছে। আচ্ছা, নেক্সট দেখো
এরপর কি বলা আছে, দুটি বহুভুজ পরস্পর সদৃশ মানে পরস্পর সর্বসম। আবার সদৃশ মানে এটা বহুবার হয়েছে, সর্বসম হলে সদৃশ হবেই, কিন্তু সদৃশ হলে যে সর্বসম হবে তার কোনো নিশ্চয়তা নেই, হতেও পারে নাও পারে। তাই এটা সর্বদা হবে বলেছে, সর্বদা নাও হতে পারে, তাই মিথ্যা। কারণ দুটি ত্রিভুজ একই রকম দেখতে, ধরো একটা বড় ত্রিভুজ আর একটা ছোট ত্রিভুজ, দুটো একই রকম দেখতে, প্রত্যেকটা তিনটে করে, ধরো দুটোই সর্বসম ত্রিভুজ, মানে কিন্তু এটা দুটো সর্বসম নয়। ধর দুটো ত্রিভুজ একই রকম, এদের বাহুগুলোর অনুপাত কোণগুলি সমান এবং বাহুগুলি সমানুপাতি। ধরো মানে এরও তিনটে কোণ 60 ডিগ্রি করে মনে করো, এরও তিনটে কোণ 60 ডিগ্রি করে, সমবাহু ত্রিভুজ দুটোই মনে করো, দুটোই সমবাহু ত্রিভুজ কিন্তু ছোট বড়, এর সব বাহু মনে করো 5 সেমি করে, এর 3 সেমি করে, তাহলে এরা দুটো সমবাহু ত্রিভুজ দেখতে একই রকম হবে কিন্তু সর্বসম নয়, তাহলে সদৃশ হচ্ছে সর্বসম নয়। তাহলে সদৃশ হলে যে সর্বসম হবে তার কোনো নিশ্চয়তা নেই। শেষেরটা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় 25 টু দি পাওয়ার n হলে এককের অঙ্ক 5। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, n একটি স্বাভাবিক সংখ্যা, আচ্ছা n স্বাভাবিক সংখ্যা হলে 25 পাওয়ার n এর এককের অঙ্ক। আচ্ছা n স্বাভাবিক সংখ্যা, n যাই হোক, এই যে 25 এর পাওয়ারে n আছে, n স্বাভাবিক সংখ্যা, তার মানে ন্যাচারাল নাম্বার, তাহলে 25 এর পাওয়ারে 1 হলে কত হচ্ছে, 1 হলে 25 একে 25, এককের অঙ্ক 5 হচ্ছে। 25 এর পাওয়ারে 2 হয়ে গেলে এভাবে এটা 625, তাহলে এককের অঙ্ক আবারও 5। হ্যাঁ, তাহলে এককের অঙ্ক 5, আবার কিউব করলে দেখবে এককের অঙ্ক 5 প্রত্যেকবার, মানে স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু হবে, n এর মানটা 1 2 3 4 5 6 যতই হোক এককের অঙ্ক 5ই হবে, এটা সত্য, ঠিকই দেওয়া আছে। তোমরা দেখবে দুবার 25 একে 25, এককের অঙ্ক এটা, 25 কে দুবার গুণ করলে 625, এককের অঙ্ক 5, তিনবার গুণ করে দেখবে আবারও 5, 4 বার এইভাবে কন্টিনিউ করে থাকলে প্রত্যেকবার 5ই আসবে। চারের দাগে আরেকটা বলা আছে যে 2 sin 3 থিটা সমান 1 হলে sin 6 থিটা, সহজ অঙ্ক। 2 sin 3 থিটা সমান 1 বা sin 3 থিটা সমান কত হবে, 1টার দিকে হাফ হয়ে যাচ্ছে, বা sin 3 থিটা সমান sin 30 মান এইটা, অতএব 3 থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, বা 6 থিটা মানে 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। অতএব কিসের মান চেয়েছে, মান চাওয়া আছে sin 6 থিটা। তাহলে sin 6 থিটা সমান কত, sin 6 থিটা সমান sin 60, sin 60 মান √3/2, তাহলে অ্যান্সার লিখবে sin 6 থিটার মান √3/2। দেখো sin 6 থিটা এর মান √3/2। নেক্সট দেখো 2-এরটা, কে এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণ একটি বীজ 2 হবে, সহজ অঙ্ক দিয়েছে দেখো, kx² + 2x - 3, kx² + 2x - 3 = 0। তাহলে কে এর মান কত হলে সমীকরণের একটি বীজ 2, সমীকরণের একটি বীজ 2, অতএব k × 2² + 2 × 2, মানে x এর জায়গায় 2 বসাতে হবে, একটি বীজ যেহেতু 2, x এর জায়গায় 2 বসাতে হবে, -3 = 0, বা k × 2² 4 + 4 - 3 = 0, বা এটা হয়ে যাচ্ছে 4k + 1 = 0, বা 4k = -1, বা k = -1/4। অ্যান্সার লিখবে k এর মান, অতএব k এর মান -1/4, এটা আসছে দেখো। নেক্সট দেখো বলছে ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং বৃত্তের ওপর অঙ্কিত কিউ বিন্দু থেকে 13 সেমি দূরে, বৃত্তের ওপর অবস্থিত কিউ বিন্দু থেকে 13 সেমি দূরে পি বিন্দু থেকে বৃত্তের ওপর, এটা বৃত্তের কেন্দ্র থেকে হবে, বৃত্তের ওপর নয়, বৃত্তের কেন্দ্র থেকে। আচ্ছা দুটি স্পর্শক এইটা বলে দিয়েছে, একটা যেটা বলা আছে এইটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র ও,
এখানে 13 সেমি দূরে পি বিন্দু থেকে পি কিউ আর পি আর এইটা, ঠিক আছে। ও কেন্দ্রবৃত্তে পি কিউ পি আর, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল। আচ্ছা, ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান 5 সেমি, ও কিউ সমান ও আর সমান 5 সেমি, ঠিক আছে। আচ্ছা, ওপি সমান 13 সেমি, কেন্দ্র থেকে 13 সেমি দূরে। এখানে ও কিউ পারপেন্ডিকুলার টু পি কিউ, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর এটা একটা সমকোণ ত্রিভুজ, যেখানে এইটা 5 সেমি, এটা 5, এটা 5, আর এটা 13, ঠিক আছে। তাহলে এইটা সমকোণ ত্রিভুজের কন্ডিশন। এটা তোমাদের একটা উপপাদ্য আছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটো স্পর্শক অঙ্কন করা হয় তাদের দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্র সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ এই দুটো ত্রিভুজ এখানে সর্বসম হয়ে যাচ্ছে, এই স্পর্শক সমান, ব্যাসার্ধ দুটো সমান, আর এইটা মাঝে ওপি বাহু দুটোরই আছে, তাহলে সর্বসম। তাহলে এর যা ক্ষেত্রফল হবে এরও তাই ক্ষেত্রফল হবে। এবার এইটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা পি কিউটা বের করে নিচ্ছি কত। অতএব ত্রিভুজ পিও কিউ থেকে পাই ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার সমান ওপি স্কোয়ার। ওপিটা অতিভুজ, এটা সমকোণ, ব্যাসার্ধ স্পর্শক লম্ব হয়, তার বিপরীত বাহু অতিভুজ। ও কিউ হয়ে যাচ্ছে 5 স্কোয়ার, পি কিউ স্কোয়ার 13 স্কোয়ার, বা পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 দ্বারা 169 মাইনাস 25, বা পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 144, বা পি কিউ ইজ ইকুয়াল টু 12 হচ্ছে। অর্থাৎ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। অতএব ত্রিভুজ পি কিউ পি ও কিউ এর ক্ষেত্রফল, ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল, পি ও কিউ এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, মানে এটা 12 বেরিয়ে গেল, হাফ ইন্টু 12 ইন্টু উচ্চতা হচ্ছে 5, এত বর্গ সেমি। আচ্ছা, 6, 5, 6, 30 বর্গ সেমি। অতএব ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রফল সমান 30 বর্গ সেমি, ঠিক আছে। অতএব পি কি চেয়েছে এখানে জিজ্ঞাসা করেছে যে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 30 প্লাস 30 এত বর্গ সেমি সমান 60 বর্গ সেমি। দেখো এটা আসছে। এটা উত্তর আছে 130 বর্গ সেমি, 130 নয়, এটা 60 বর্গ সেমি অ্যান্সার হবে, ঠিক আছে। এখানেও এটা 13 সেমি, দুটো স্পর্শক অঙ্কন করা হচ্ছে বৃত্তের বিন্দু থেকে। যদি বৃত্তের ওপর কোনো একটা বিন্দু বলেছে, কেন্দ্র থেকে না ধরে আমরা যদি বৃত্তের ওপর বিন্দু থেকে 18 ধরে নিই, 18 স্কোয়ার মানে 324, 324 থেকে 5 বিয়োগ করলে 65, এটাই আসবে। 18 স্কোয়ার 324 প্লাস 25, 5 আর 4 9, 4 3, এইটাই আসছে, 60 বর্গ সেমি অ্যান্সার আসবে, ঠিক আছে। চারটা V1, V2, V3 যথাক্রমে শঙ্কু, অর্ধগোলক ও চোঙের আয়তন, যাদের ব্যাসার্ধ, দৈর্ঘ্য এবং উচ্চতা সমান। ধরি শঙ্কু, অর্ধগোলক ও চোঙের, আমরা ধরে নিচ্ছি প্রত্যেকের, ধরি শঙ্কু, অর্ধগোলক এবং চোঙের ব্যাসার্ধ সমান r একক আর উচ্চতা
সমান এইচ একক সবার ধরলাম, ঠিক আছে। এবার অর্ধগোলক তার চিত্র তো এইরকম, অর্ধগোলকের এখান থেকে এটা কেন্দ্র হলে এইটাও ব্যাসার্ধ এইটাও ব্যাসার্ধ, তাহলে অর্ধগোলকের উচ্চতা আর ব্যাসার্ধ সমান, ঠিক আছে। অর্ধগোলকের উচ্চতা h = r একক হয়ে যাচ্ছে। অতএব প্রত্যেকের ক্ষেত্রে h সমান r। অতএব শঙ্কু, অর্ধগোলক ও চোঙের শঙ্কু অর্ধগোলক ও চোঙের আয়তন v1 v2 ও v3 হলে আয়তন v1 v2 ও v3 হলে এদের আয়তন v1 v2 ও v3 হলে এখানে কি বলেছে, শঙ্কু অর্ধগোলক ও চোঙের আয়তন v1 v2 শঙ্কু অর্ধগোলক ও চোঙের আয়তন v1 v2 ও v3 হলে তাহলে v1 = v2 = v3 কত, তাহলে v1 = v2 = v3 সমান, তাহলে হয়ে যাচ্ছে v1 এখানে কত, v1 হচ্ছে শঙ্কু 1/3 পাই r² h অর্ধগোলক হয়ে যাচ্ছে 2/3 পাই r³ চোঙ পাই r² h। তাহলে পাই r² তুলে দিচ্ছি প্রত্যেক থেকে, তাহলে v1 = v2 = v3 হয়ে যাচ্ছে 1/3 h 2/3 r h। তাহলে v1 = v2 = v3 = 1/3 r, h এর মান r, এই যে 2/3 r r r যদি তুলে দেওয়া হয়, আচ্ছা তাহলে v1 = v2 = v3 = 1/3 * 2/3 1, বা এখানে হয়ে যাচ্ছে v1 = v2 = v3 3 দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে 1 * 2 * 3। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে v1/1 = এটা 3 আসছে 3 একে 3, তাহলে v1/1 = v2/2 = v3/3। এটা প্রমাণ করতে বলেছে, এটাই প্রমাণিত, ঠিক আছে। নেক্সট দেখো, এটা 3 এর দাগের 4 এর দাগের হলো, 5 এর দাগের শুরু করছি। 5 এর দাগের কি বলেছে এখানে, পাঁচের দাগে বলছে এ ও বি এর মূলধনের অনুপাত 10:9, লাভের অনুপাত 2:1। তাহলে এ এর মূলধন 9 মাস খাটলে বি এর মূলধন কত খাটবে। ধরি এ ও বি এর মূলধনের, এখানে 5-এরটা ধরি এ ও এর মূলধন, ধরি এ এর মূলধন সমান 10x টাকা আর বি এর মূলধন সমান 9x টাকা। এর মূলধন 10x টাকা আর বি এর মূলধন 9x টাকা। আচ্ছা, লাভের অনুপাত 2:1, এ ও বি এর লাভের অনুপাত 2:1, ঠিক আছে। আচ্ছা, এর মূলধন খাটছে 9 মাস, আমরা ধরছি এর মূলধন 9 মাস খাটলে, ধরি বি এর মূলধন খাটবে টি মাস, ধরি বি এর মূলধন খাটবে সমান টি মাস। তাহলে এর 1 মাস হিসেবে মূলধন কত, এর 1 মাস হিসাবে মূলধন, এর 1 মাস হিসেবে মূলধন সমান, তাহলে এর মূলধন 9 মাস খেটেছে, তাহলে 10x × 9 এত টাকা। অতএব বি এর 1 মাস হিসাবে মূলধন কত হবে, বি এর 1 মাস হিসেবে মূলধন হবে, বি এর মূলধন 9x × t এত টাকা। তাহলে এই মূলধন অনুপাতই লভ্যাংশ বণ্টিত হবে। লাভের অনুপাত বলে দিয়েছে 2:1, লাভের অনুপাত বলা আছে 2:1 শর্তানুসারে এখানে। অতএব শর্তানুসারে 10x × 9/9x × t = 2/1। 2:1 বলা আছে, x কেটে দিচ্ছে, 9 কেটে দিচ্ছে, আর 10/t = 2/1। কোনাকুনি গুণ করলে 2t = 10 বা t = 10/2 বা t = 5। অতএব বি এর মূলধন 5 মাস খাটবে, বি এর মূলধন খাটবে 5 মাস, ঠিক আছে। নেক্সট দেখো, 5 হয়ে গেছে 6।
একটি ঘড়ির কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান। ঘড়ির কাঁটাটা সম্পূর্ণটা আবর্তন করলে মানে 360 ডিগ্রি যখন আবর্তন করছে 12 ঘন্টা হচ্ছে, তাই তো? তাহলে ঘড়ির কাঁটা 12 ঘন্টায় আবর্তন করে 360 ডিগ্রি, সম্পূর্ণটা আবর্তন করছে, সার্কেল হয়ে যাচ্ছে 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় আবর্তন করে 360 ডিগ্রি বাই 12 সমান 30 ডিগ্রি। আর 180 ডিগ্রি, অথবা 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বৃত্তীয় মান চেয়েছে। 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180, আর 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ইন্টু পাই রেডিয়ান বাই 180, এটা 6 ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 6। হ্যাঁ, অতএব 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান পাই বাই 6 হয়ে যাচ্ছে। দেখো, 1 ঘন্টা যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান পাই বাই 6। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। এটা সহজ অঙ্ক ছিল। এখান থেকে 2 ঘন্টা 3 ঘন্টা যাই বললো তোমরা পারবে। ঠিক আছে, এটা দেখে রাখলেই। বলছে এক্স প্লাস 2/y সমান 4/3, আর y প্লাস 1/x ইজ ইকুয়াল টু 9/2। x প্লাস 2/y ইজ ইকুয়াল টু 4/3, আর y প্লাস 1/x ইজ ইকুয়াল টু 9/2। y প্লাস 1/x ইজ ইকুয়াল টু 9/2। x প্লাস 2/y 4/3, y প্লাস 1/x ইজ ইকুয়াল টু 9/2। এখানে যদি ডাইরেক্ট দুটোকে গুণ করে দিই, xy হয়ে যাচ্ছে, x কেটে যাচ্ছে, y দুটোকে গুণ করে দিচ্ছি। দেখো, অতএব x প্লাস 2/y ইন্টু y প্লাস 1/x, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 4/3 ইন্টু 9/2। এইটার সঙ্গে এইটা গুণ করলে এইটার সঙ্গে এইটা xy, তারপরে এইটার সঙ্গে এইটা গুণ হলে প্লাস x ইন্টু 1/x। এবার এর দ্বিতীয় পদটা 2/y ইন্টু y প্লাস 2/y ইন্টু 1/x, এটা কেটে দিয়ে 3 হচ্ছে, এটা 2 সমান 6। x কাটছে, y কাটছে, বা xy প্লাস 2/xy, xy প্লাস 2/xy হয়ে যাচ্ছে। এখানে দুটো কেটে গেছে, প্লাস এইটা হচ্ছে y x কেটে গেছে মানে 1, আর এটা y কেটে গিয়ে 2 পড়ে আছে 6, বা xy প্লাস এটা প্লাস 2/xy সমান 6 আর 2 আর 3, বা xy প্লাস 2/xy সমান 3, বা xy প্লাস 2/xy তার কিউব সমান 3 এর কিউব। এবার কিউব করলে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা, এটা হচ্ছে a কিউব মানে a কিউব প্লাস b কিউব, 2 এর কিউব 8, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b মানে এটা হচ্ছে xy প্লাস 2/xy, এটা a প্লাস b হোল কিউবের ফর্মুলা ফেলা হলো। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b ইজ ইকুয়াল টু 3 এর কিউব, এটা 27 হয়ে যাচ্ছে। xy কেটে গেল, বা x কিউব y কিউব প্লাস 8/x কিউব y কিউব প্লাস এটা 3 দুগুণে 6, আর এইটার মান হচ্ছে 3, এই যে xy প্লাস 2/xy এর মান 3 সমান 27 হয়ে যাচ্ছে, বা x কিউব y কিউব প্লাস 8/x কিউব y কিউব সমান 27 মাইনাস 3 6 18 সমান 9, 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 9 আসছে দেখো অ্যান্সার। তাহলে অ্যান্সার লিখবে x কিউব y কিউব প্লাস 8/x কিউব y কিউবের মান 9। নেক্সট দেখো 8এরটা।
নয়ের কি বলছে, নয়ের বলেছে যে চিত্র দেওয়া আছে এডি এবিসি এর কোণ সমকোণ, এডি লম্ব বিসি। হ্যাঁ, এরকম একটা চিত্র আছে, দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে, প্রত্যেকের কাছে বই আছে নিশ্চয়ই। এটা এ বি সি, এ ডি লম্ব বিসি, তাই তো? এডি লম্ব বিসি, ত্রিভুজ এপিসি এর কোণ সমকোণ, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ, তার মানে এই কোণটার মান 90 ডিগ্রি, তাই তো? এটা কতটা হচ্ছে? 8টা। আচ্ছা, এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, তাই তো? এডি লম্ব বিসি বলা আছে বিডি সমান 5x একক, ডিসি সমান 20x একক। বিডি ইজ ইকুয়াল টু 5x একক আর ডিসি ইজ ইকুয়াল টু 20x একক। ঠিক আছে, এবার এখানে কি হয়, এখানে যেটা হয়ে যায়, এডি এর দৈর্ঘ্য চেয়েছে, এইরকম কন্ডিশন হলে সদৃশতার যে কন্ডিশন, এটা সদৃশতা ত্রিভুজের কন্ডিশনটা তুলে দিয়েছে, দেখতে পাচ্ছ। তাহলে এখানে এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে, এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে, এবং এই দুটো ত্রিভুজও পরস্পর সদৃশ হবে। হ্যাঁ, অতএব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি সদৃশ। ঠিক আছে, তাহলে এবার এদের সদৃশতার কন্ডিশন থেকে কি পাচ্ছি, এই কোণটার বিপরীত বাহু কি, বিডি, এর এই কোণের সঙ্গে এর এই কোণটা সমান, এর বিপরীত বাহু হচ্ছে এডি। এবার এই ছোট ত্রিভুজের এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এডি, এর সঙ্গে এই কোণটা সমান, এর বিপরীত বাহু হচ্ছে ডিসি, বা এডি স্কয়ার সমান বিডি ইন্টু ডিসি, বা এডি স্কয়ার সমান বিডি কত, বিডি হয়ে যাচ্ছে 5x, ডিসি হয়ে যাচ্ছে 20x, বা এডি স্কয়ার সমান এটা 100 x স্কয়ার 100, বা এডি ইজ ইকুয়াল টু 10x হয়ে যাচ্ছে। অতএব এডি বাহুর দৈর্ঘ্য 10x একক। দেখো সহজ অঙ্ক, এডি বাহুর দৈর্ঘ্য 10x একক। ঠিক আছে, আচ্ছা 8 হয়ে গেল, 9 দাগে দেখো। এই জাতীয় অঙ্ক কিন্তু প্র্যাকটিস করবে, সদৃশতার অঙ্ক আমরা বেশিরভাগ চ্যাপ্টারই বেশিরভাগ কোশ্চেন সেটেই পাচ্ছি। 9টা কি বলেছে দেখো, নয় অঙ্ক বলা আছে যে 4√6 সেমি দৈর্ঘ্যের 2√6 সেমি প্রস্থ ও 2√6 সেমি উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘন থেকে সবচেয়ে বড় মাপের দুটি ঘনক বার করলে প্রতিটি ঘনকের আয়তন কত? আচ্ছা, সবচেয়ে বড় মাপে এখানে সমানই বের করা যাবে। 4√6 দৈর্ঘ্যটা হচ্ছে এরকম, দৈর্ঘ্যটা মনে করো আয়তক্ষেত্র দেখে এখানে কল্পনা করো, এটা হচ্ছে 4√6, উচ্চতা 2√6 এবং ব্যাসার্ধ 2√6। তাহলে এটা থেকে আমরা 2√6 করে যদি ভেঙে নিই, দুটো ঘনক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আয়তক্ষণের দৈর্ঘ্য কত? আয়তক্ষণের দৈর্ঘ্য 4√6 সেমি, আয়তঘনের দৈর্ঘ্য মানে আয়তঘনকের দৈর্ঘ্য সমান 4√6 সেমি। এত সেমি দৈর্ঘ্য, এত সেমি প্রস্থ, এত সেমি উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘন থেকে সবচেয়ে বড় মাপের দুটি ঘনক বার করলে প্রতিটি ঘনকের আয়তন কত হবে? আয়তঘনকের প্রস্থ, আয়তঘনকের প্রস্থ সমান 2√6 সেমি, আয়তঘনকের উচ্চতা সমান 2√6 সেমি। অতএব যে দুটি ঘনক পাওয়া যাবে তাদের তো প্রস্থ আর উচ্চতা একই থাকছে, যে দুটি ঘনক পাওয়া যাবে, ঘনক পাবো, তাদের দৈর্ঘ্য কত হবে? 4√6/2 সমান দুভাগে ভাগ হবে। হ্যাঁ, এটা সমান দুভাগে ভাগ হবে 2√6। তাহলে প্রতিটি ঘনকের বাহু, প্রতিটি ঘনকের বাহু কত হয়ে যাচ্ছে? 2√6 সেমি। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে। এবার কি বলেছে? আয়তন বের করতে বলেছে, তাই তো? বলেছে প্রতিটি ঘনকের আয়তন কত হবে, অতএব প্রতিটি ঘনকের আয়তন সমান
2√6 তার কিউব এত ঘন সেমি। 2√6 এর কিউব মানে 3টে 8 হয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 8 48, 48√6 হয়ে যাচ্ছে। দেখো এটা ক্যালকুলেশন করে 2√6 টাকে 3 বার গুণ করো, দেখবে এইটাই আসছে। নেক্সট দেখো পরের অঙ্ক 10এরটা বলেছে কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? 6.14% হারে ধরি মূলধন সমান x টাকা, তাহলে সুদ আসল কত? সমান 2x টাকা। অতএব সুদ কত? দ্বিগুণ হতে হলে 2x - x টাকা সমান x টাকা হয়ে যাচ্ছে সুদ। ঠিক আছে, x টাকা হয়ে যাচ্ছে সুদ। আচ্ছা, সময় কত? সমান 1 বছর। আর সুদের হার কত? সমান 6.14% সমান 4 4 6 24 আগে 25/4%। অতএব 6.14% হারে x টাকার 1 বছরের সুদ বের করছি। কত হবে এটা? PRT মানে P আর এর মান 25-এর 4, T মানে 1 বছর বাই 100 এত টাকা সমান এটা হয়ে যাচ্ছে x ইন্টু 25-এর 4 ইন্টু 1 আর এটা উল্টে গিয়ে 1/100 এত টাকা হবে। এটা কেটে গিয়ে 4 হয়ে যাচ্ছে সমান x বাই 4 4 16 টাকা। শর্তানুসারে কি হচ্ছে, এই যে x বাই 16 সমান এখানে হয়ে যাবে x বাই 16 যেটা আমাদের সুদ বেরিয়েছে, এই দুটো সুদ। আচ্ছা, এখানে আমরা কত বছরে ধরেছি? সময় 1 বছর। কি বলেছে এখানে? এটা মনে হচ্ছে একটু এদিক ওদিক হলো অঙ্কটা, বোধহয় কত বছরের দ্বিগুণ হবে চেয়েছে। এখানে বলেছে কত বছরের দ্বিগুণ হবে, সময়টা t বছর ধরেছি আমরা, t, এটা t বছরের সুদ। ঠিক আছে, t, এটা তাহলে t হয়ে যাবে, এটা t, x ইন্টু t, তাহলে xt সমান x বা t ইজ ইকুয়াল টু x ইন্টু 16/x বা t ইজ ইকুয়াল টু 16। তাহলে 16 বছরের দ্বিগুণ হবে। কি করা হয়েছে দেখো, এখানে মূলধন x টাকা, তাহলে সুদ আসলের দ্বিগুণ হবে। ধরো 100 হলে 200, সেই জন্য দ্বিগুণ হলো। তাহলে সুদ কত হলো? সুদ আসল থেকে সুদ বিয়োগ করলে, এটা সুদ আসল থেকে আসল বিয়োগ করলে মূলধন আসল বিয়োগ করলে সুদ হয়ে যায়। তাহলে সুদ এখানে একভাবে সুদ এলো x টাকা। এবার আমরা সময় t বছর ধরে এটা সুদের হার বলেছে, এটা সুদটা নির্ণয় করেছি। তাহলে এই দুটো সুদ একই টাকার, একই সময়ের, একই সুদের হারে সুদ। তাহলে দুটো সুদকে সমান করে দেওয়া হয়েছে। এটা সুদটা ক্যালকুলেট সিম্পলিফাই হয়েছে, এখানে দুটো সুদকে সমান করে দেওয়া হয়েছে। সমান করে টি এর ভ্যালুটা এসছে, টি এর মান 16 এসছে। তাহলে নির্ণয় সময় 16 বছর। আচ্ছা, 11টা কি বলেছে দেখো, √13 প্লাস √7 এর দুটি কর্ণীয়সক উৎপাদক লেখো। এটা কষার দরকার নেই, হয়ে যাবে। √13 প্লাস √7 এর দুটি করণী নিরসক উৎপাদক হলো -√13 প্লাস √7। করণীয়সক উৎপাদক হচ্ছে রুটের ভ্যালুগুলো, রুটের আগে যে সাইনগুলো একবার করে চেঞ্জ হবে, আর কমা √13 মাইনাস √7। অনুবন্ধী করণী আর করণীয়সক উৎপাদক দুটো আলাদা জিনিস। ঠিক আছে, এখানে করণীয়সক উৎপাদকের ক্ষেত্রে এদের সাইনগুলো যে কোনো একটা চেঞ্জ হলেই হবে, কিন্তু অনুবন্ধী করণের ক্ষেত্রে যেটা রুট ভ্যালু আছে তার আগে সাইন চেঞ্জ হবে। ঠিক আছে, এটা দুটো সাইন আগে, মানে দুবারই এখানে রুট আছে, রুট ভ্যালুর আগে সাইন চেঞ্জ হবে। এখানে দুটোই যেহেতু রুট আছে, দুটো সাইন একবার করে চেঞ্জ করা হলো। ঠিক আছে, দেখো নেক্সট দেখো, এখানে 12টা বলেছে যে x1 x2 করে xn এর গড় x বার হলে a স্কয়ার দেওয়া আছে, এদের গড় কত? এটা হয়ে গেল 12টা লাস্ট অঙ্ক আজকের ক্লাসের এবং 4 এর দিকে লাস্ট অঙ্ক।
399 পেজের সলিউশন হচ্ছে। 399 পেজের সলিউশন কমপ্লিটই হলো প্রায়। আচ্ছা, x1 x2 x3 ডট ডট করে xn এর গড় x বার এটা বলা আছে। চেয়েছে a স্কোয়ার a1 প্রত্যেকটার সঙ্গে a স্কোয়ার আছে, অতএব x বার ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস xn বাই n। কোনাকুনি গুণ করলে x1 প্লাস x2 প্লাস xn ইজ ইকুয়াল টু n x বার হয়ে যাচ্ছে। অতএব দেওয়া আছে a স্কোয়ার x1 প্লাস a স্কোয়ার x2 প্লাস a স্কোয়ার xn বাই n ইজ ইকুয়াল টু a স্কোয়ার কমন নিয়ে নিলাম, x1 প্লাস x2 xn বাই n। তাহলে এই জায়গাটায় এই ভ্যালুটা পুট করে দাও, এই যে প্লাসের ভ্যালুটা এটা পুট করে দাও, a স্কোয়ার ইন্টু n x বার বাই n, n কেটে গেল হয়ে যাচ্ছে a স্কোয়ার। আচ্ছা, চলে আসছে যেটা ইজ ইকুয়াল টু a স্কোয়ার x বার। হ্যাঁ, অতএব উত্তরটা লিখে দেবে। অতএব a স্কোয়ার x1 a স্কোয়ার x2 a স্কোয়ার xn এর গড় a স্কোয়ার x বার। দেখো এর সাথে সাথে তোমাদের 399 পেজে পর্ষদের টেস্ট পেপারের সলিউশন, যেটা পর্ষদের টেস্ট পেপারের সলিউশন কমপ্লিট হলো। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, ফিরবো পরের ক্লাসে। এবং পরের ক্লাসে তোমাদের যে এর পরের পেজ আছে, এর পরের পেজে সলিউশন করবো। এর পরের পেজে 403 পেজে, সম্ভবত 403 পেজে যতগুলো তোমাদের পর্ষদের টেস্ট পেপারের ম্যাথের সেট আছে প্রত্যেকটা সেটের সলিউশন তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।